Miracle, miracle. সবার মঙ্গল হোক। মঙ্গল। তবে মঙ্গল গ্রহে গেলে আপনি হয়তো সব পাবেন, চাইলে জলও পেয়ে যেতে পারেন, মিরাক্কেল পাবেন। Good evening and welcome to Pran Lychee Drink presents Miracle Akkel Challenger 7 powered by G Group. মঙ্গল গ্রহে লিচু গাছ হয় কিনা তার থেকেও বড় প্রশ্ন হলো আজকের এই পর্বে আমাদের গেস্ট অফ অনার কে? ময় মঙ্গল, ময় মিরাক্কেল, ময় মনোজ, শ্রী মনোজ মিত্র। এটা আমাদের পরম সৌভাগ্য এবং ওদের দাঁড়িয়ে উঠে এই স্ট্যান্ডিং ওভেশনটা যথেষ্ট প্রমাণ আমাদের মনে, আমাদের হৃদয়ে শ্রী মনোজ মিত্রের জন্য স্থান কতটা বড়, কত স্কোয়ার ফুটের, তা মোটামুটি এর মাধ্যমেই শুরুতেই প্রমাণিত। একজন কিংবদন্তি মানুষ মিরাক্কেলে আছে। প্রথমেই জিজ্ঞেস করে নি, আমি এটা শুনেছি স্যার যে আপনার প্রথম অভিনয়ও নাকি রজতাভ দত্তর সঙ্গে। রজতাবু তোমার সঙ্গে? আপনি এটা ঢুকবেনই না স্যার। মীর পর্যাপ্ত পরিমাণ অপমান হলে ও নিজে লেখায় শিফট করে যাবে। জোকস অ্যাপার্ট, আজ কিংবদন্তি মানুষ আমার সঙ্গে এবং আমরা সবাই মিলে আনন্দ করব শ্রী মনোজ মিত্রের জন্য আজকের গোটা মিরাক্কেল। একটি ছবি আসছে, অর্জুন অর্জুন এই ছবির প্রমোশনের জন্য আজ বিশেষভাবে শ্রী মনোজ মিত্র আমাদের সঙ্গে। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের প্রথম পারফরমেন্স তপদ্যুতি দত্ত ফ্রম দত্তপুকুর, উত্তর 24 পরগনা। এন্ড অফ কোর্স সাপোর্টিং অনেকদিন বাদে পলাশকে দেখতে পাবো আমরা। কথা বলা পুতুল গেলাসের পথ, আজ আমার কথা বলা রোবট। क्या बात, যে আমার কথাতেই ওঠে, যে আমার কথাতেই ওঠে, যে আমার কথাতেই ওঠে আর আমার কথাতেই বসে। এই তো এবার আপনারা চমকে যাবেন আমার রোবট কি করে কথা বলে। দেখুন, পলাশদা এটা লাস্টার নেই, আমি মুখ দিয়েই কথা বলি। তা আমার এই রোবট কেমন লাগছে আপনাদের, কেমন বুঝছেন? ওনারা বুঝে গেছেন যে আমি একটা যন্ত্র তৈরি হয়েছি। তোর আজকে রোবট হয়ে কেমন লাগছে? নিজেকে নিজের বাবা মনে হচ্ছে। কেন রে? আমার মা যা যা করতে বলে বাবা তাই তাই করে, ঠিক রোবটের মতো। সে যাই হোক, আমার রোবট কিন্তু আমার কন্ট্রোলে। মাইকেল, এটা কি হলো? এতদিন এই শুভঙ্কর দাও আমায় কন্ট্রোল করতে পারেনি। বলিস কি? জানো, সেদিন শুভঙ্কর তো এসে আমায় বলল, স্যার আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? তারপর আমার গা, হাত, পা সব টিপে দিল, কত সেবা করলো আমায়। শুভঙ্করকে সেবা করলো তোর? আমরা শুভঙ্করটাকে সেবা করার চেষ্টা করি আর শুভঙ্করটা তোর গা হাত পা টিপে দিল। শোন, যন্ত্র কাউকে তেল মারে না, যন্ত্রকেই লোকে তেল মারে। একদম। তোকে দেখে না সত্যি আমারও আজকে রোবট হতে ইচ্ছে করছে। বেকার হয়ে কোনো লাভ নেই। কেন? ওই মা তো আমার সাথে চটকু পটকু করে। পলাশদা, আমি একটু আসছি। এই 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 এই, কোথায় যাচ্ছিস? একটু পি করতে। দেখ, আমার গেলাস কিন্তু কখনো পারফরমেন্স করতে করতে পি করতে যায়নি। তুই কেন যাবি? ও, সেই জন্য একদিন গেলাসের জলটা উপচে পড়েছিল। আচ্ছা, তুই তো রোবট, তুই কি কি করতে পারিস? তুমি আমায় যা যা বলবে আমি
দেব। বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। দে তো আমার মাথা গা হাত পা একটু মেসেজ করে দে তো। শিফটের বাইরে কোনো কথা হবে না। ও, তুমি স্ক্রিপ্টের বাইরে কিচ্ছু করো না, তাই না? হ্যাঁ, আমি একটু আগে করেছিলাম, তুমি টেরই পাওনি। কি গন্ধ! এই যাক, এতক্ষণ পর টের পেয়েছো। আচ্ছা রোবট, তুই কোনো গান জানিস? হ্যাঁ, আমি একজন কালচারাল রোবট। কালচারাল রোবট? তা একটা বোনের প্রতি ভালোবাসা দেখি একটা গান শোনা তো। तुझे देखा तुझे जाना सनम, प्यार होता है दीवाना सनम। এটা বোনের প্রতি ভালোবাসা দেখিয়ে গান? হ্যাঁ, তোমার বোনের প্রতি আমার ভালোবাসা। বদ রোবট একটা। পলাশ দা, ব্যাটারিটা চেক করে দাও না। এই, এইখানে ব্যাটারি চেক করা যাবে না। পলাশ দা, ব্যাটারিটা চেক করে দাও না। আহ, বলছি না এইখানে ব্যাটারি চেক করা যাবে না। এর থেকে আমরা কি বুঝলাম? আমার ব্যাটারিটা ঠিক জায়গাতেই আছে। চার্জ যা চার্জ যা যা। যা, আমার রোবটের চার্জ পুরো শেষ হয়ে গেছে। জাজেস, প্লিজ ওকে একটু চার্জ আপ করে দিন। লিপ মেকআপটা খুব ভালো হয়েছে, তোমার দেখতে লাগছে চমৎকার। প্রথমে রনিদা। যাই সাজিস তাতেই কি চমৎকার লাগে দেখতে, লাগছে পুরো, খুব ভালো হয়েছে। শ্রীলেখা। আমি ওই চালি করেছিলি যে ছবিটা নিয়ে গেছিলাম, আমার মেয়ে তো দেখে একদম প্রচন্ড ভালো বলেছে। তপোদ্যুতির ছবি, এটা তপোদ্যুতি। তো আজকেও একটা ছবি তুলে নিয়ে যাব তোকে। আমার কিন্তু এই কেটে কেটে যে ও একটা অ্যাটেম্প্ট নিয়েছে একটা অন্য রকমের কিছু করার, সেটা কিন্তু আমার ভালো লেগেছে। মানে অনেক সময় বড়রাই পারে না, কিন্তু ও যে একটা অ্যাটেম্প্ট নিয়েছে, দ্যাট ওয়াজ গুড। স্যারের কেমন লাগলো? হ্যাঁ, চমৎকার, ভালো লেগেছে খুব। ভালো লাগার মধ্যে ওই যেটা শ্রীলেখা বললেন, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতন চালনা করা, বেশ ভালো লেগেছে। আর একটা জিনিস মনে হচ্ছে যে পারফর্মার সে নিজে এনজয় করছে তার কাজটাকে, সেটাই খুব ভালো। সে যদি নিজেই না করে তাহলে অন্য কিভাবে করবে? ও কিন্তু এনজয় করছিল ওর ভেতরে থেকে। পরান্দায় শিফট করে যাওয়ার আগে আমি শুধু ভাবলাম তপোদ্যুতির ভাগ্যটা কত ভালো, ও এখানে দাঁড়িয়ে পারফর্ম করলো। আজকে তপোদ্যুতি এটা রিয়েলাইজ করবে না, যখন বড় হবে ও রিয়েলাইজ করবে যে ওর একটা পারফরমেন্সের পর কার কাছ থেকে ও কমেন্ট পেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এইখানে আমরা ওকে ঈর্ষা করছি, কেননা আমরা এই সুযোগটা কোনোদিনও পাইনি। এটা খুব বেশি হয়ে যাচ্ছে মির। আমি জানি, তবু পরান্দা। তোকে ভালো বলা, প্রশংসা করার কোনো ভাষা তো আমার জানা নেই, একটাই আছে, সঙ্গে ওই নদ কুচি পজো করে কচুরি কুচ করে পুজো করে যাওয়া, ব্যাস। এছাড়া আর কিচ্ছু পারি না আমি তোর সঙ্গে। আর সবাই ওকে বলছে, ওকে কিচ্ছু বলছে না। আরে ও তো রাঙিয়েই আছে সব সময়। হ্যাঁ, এগিয়ে যাও, আশীর্বাদ নাও, এই সুযোগ বারবার আসে না। প্লিজ। আপনার তো 1938 ওই এন্ট্রি ভিসা, হ্যাঁ, 62 আর এদিকে 13, 75। 75। আজকে এই পর্বে আমরা অর্জুনের প্রমোশনের জন্য এখানে পেয়েছি শ্রী মনোজ মিত্রকে। আরো একজন স্পেশাল মানুষের সঙ্গে আলাপ করব, মানে অর্জুনের সঙ্গেই আলাপ করাবো, কিন্তু আজকে নীলাঞ্জনা আসবে না। না, অর্জুন চক্রবর্তী আর নীলাঞ্জনা চক্রবর্তী রেগুলারলি আমাদের এই শো দেখেন, আর অর্জুন চক্রবর্তীর বিরাট বড় ফ্যান হলো কৌশিক। ইনফ্যাক্ট গাড়িতে আমরা যখন এসি চালাই তখন কিন্তু ও অর্জুনদাকে ইমাজিন করে, অর্জুন চক্রবর্তী এসি। মিরওয়াল আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য তৈরি। প্লিজ ওয়েলকাম কুচবিহার থেকে মৃন্ময় দাস।
বাপের পয়সায় খাচ্ছি বেড়াচ্ছি ড্রেস পোশাক পরছি দামি দামি বাপের পয়সায় আচ্ছা খাচ্ছি বেড়াচ্ছি ড্রেস পোশাক পরছি দামি দামি তবুও বুক ফুলিয়ে বলছি আমার পরিচয় বেকার যুবক আমি। আরে, বেকার আমি বেকারত্ব ঘুচিয়ে দেব, 1 বছরের মধ্যে সবাইকে চাকরি দিয়ে দেব, এই রাজ্যে একটা বেকারও থাকবে না। এটা তো বলা যাবে না। না আমার আগে এই যোগটা কে যেন বলে দিয়েছে। বরিস বেকার বেকার বললো, বেকার বললো। বেকার যুবক, হাতে কোনো কাজকর্ম নেই, কাজবাজ করি না, এই জন্য বাবা আমার উপর সেদিন প্রচন্ড রেগে গেল। ঠিক সেই মুহূর্তে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। বাহ। ব্যাস, বাবা চিৎকার করে উঠলো, দেখ নিজের ভবিষ্যৎটা কিন্তু নিজের হাতেই নষ্ট করছিস। সেদিন চাকরির একটা ফর্ম ফিল আপ করলাম। ফর্মে 2টো ক্রাইটেরিয়া ছিল। 1 নম্বর, আপনাকে আর্জেন্টিনীয় এবং পরিশ্রমী হতে হবে। 2 নম্বর, এই বাংলার সাথে আপনার কোনো না কোনো ভাবে যোগাযোগ থাকতে হবে। মির্দা ফর্মে আমার নাম লিখলাম, মেসি চক্রবর্তী। মেসি হাইট অফ বেকারত্ব কি? ইমরান হাসমির ঠোঁটে অনেকদিন যাবত একটা মাকড়সা জাল বুনেছে। কৌশিকদা, বলো ভাই পিঁপড়ে মারবে কিভাবে? জানি না শুকনো লঙ্কার সাথে চিনি মেশান, এবার সেটাকে পিঁপড়েটা যেই গর্তে থাকে তার পাশে রেখে দিন। পিঁপড়েটা যেই ওটা খাবে অমনি ওর ঝালে জল তেষ্টা পাবে। এবার আপনি ওত পেতে বসে থাকুন। পিঁপড়েটা যেই জলের ট্যাঙ্কির কাছে যাবে ধাক্কা দিয়ে ওটাকে জলে ফেলে দিন। এইবার পিঁপড়েটা ওর গা শুকানোর জন্য আগুনের ধারে যাবে। আপনি এক কাজ করুন, আগে থেকেই আগুনের ধারে একটা বোম ফিট করে রাখুন। পিঁপড়েটা যেই কাছে যাবে বোম ব্লাস্ট করবে, মারাত্মকভাবে পিঁপড়েটা আহত হবে। এবার সেটাকে আস্তে করে নার্সিং হোমের আইসিইউতে ভর্তি করে দিন। ভিজিটিং আওয়ার যখন থাকবে না, টুক করে আইসিইউতে প্রবেশ করে ওর অক্সিজেন মাস্কটা খুলে পকেটে ভরে টুক করে বাড়ি চলে নিয়ে আসুন। মোরাল অফ দ্য স্টোরি, কি বেকার ছেলে হাতে অপরন্ত সময় নষ্ট তো করতে হবে। বরিস বেকার বেকারত্ব ঘোচাবেন কিভাবে? কিভাবে সব কটা সুন্দরী মেয়েকে একটা নির্জন দ্বীপে আটকে রাখুন। হ্যাঁ? দেখবেন সব ছেলেগুলো নৌকা বানাতে লেগে গেছে। বোটম্যান একটা বেকার লোক, তার 12-13টা ছেলে মেয়ে। লোকটা খুব অসুস্থ। ডাক্তার এসে উনাকে চেক আপ করে বলল, আপনার কিন্তু একটানা অনেক দিন বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু ভুলেও বাড়িতে না, কোনো অফিসে গিয়ে। তবে শেষ করার আগে ওই আপনাদের সবার জন্য একটা পাইকারি যোগ। আমি আর আমার 4-5 জন বেকার বন্ধু রোজ একটা রকে বসে আড্ডা মারি আর বাদাম খাই। তো একদিন অ্যাজ ইউজুয়াল রকে বসে আড্ডা মারছি, বাদাম খাচ্ছি। সামনে দিয়ে এক সুন্দরী ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে। এই দেখে পাইকারদা টোন কেটে বললো, ম্যাডাম একটু বাদাম খাবেন? মহিলা ঘুরে এসে এক ঠাটিয়ে চর। বাবা পাইকারদা, চর মারার কি দরকার ম্যাডাম, খিদা নাই বললেই হয়। প্রথমে আমাদের গেস্ট জাজকে জিজ্ঞেস করি, জজ বেকারের পারফরমেন্স কেমন লাগলো? ভালো। পরান্দার কেমন লাগলো? খুব লাইফফুল, যেটুকু ছিল মানে উজাড় করে দিয়েছো। তার মধ্যে কয়েকটা ভীষণভাবে এনজয় করেছি। অল দ্য বেস্ট। শ্রীলেখা? খুব ভালো দেখাচ্ছে, সেভও করনি তুমি, যাতে ওই বেকারত্বটা প্রমাণ করতে পারো। আর আমার মাক্ষীর গল্পটা মনে পড়ছিল, ওই পিঁপড়ে মারতে কামান দাগা, ওই মাক্ষীর সিনটা মনে পড়ছিল। আমার ভালো লেগেছে, ভালো লেগেছে তোমার পারফরমেন্স, আমার ভালো লাগে। রনিদা? বলার ভঙ্গি চমৎকার, এনার্জিও চমৎকার ছিল, স্পিডটা শুরুর দিকে একটু বেশি ছিল, পরের দিকে ওটা ধরে নিয়েছিস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ মৃন্ময়, খুব ভালো হয়েছে। সমস্ত বেকারত্ব দূর করুন। আপনি যদি কোনো কাজ না করেন, কোনো কাজ করছেন না, বাপের টাকা পয়সায় সার্ভাইভ করছেন, এবার আপনি সারাক্ষণ সারা দিন মৃন্ময়ের মতন শ্রীলেখার কথা 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 25 ঘন্টা ভাবছেন, বুঝবেন আপনি বেকার নন, আপনার মধ্যে প্রাণ রয়েছে, আপনি অনেক প্রাণ। আমাদের আজকের এই পর্বে সেরা পারফর্মার পাবে 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে একটা লিচু গিফট হ্যাম্পার, আর ডলফিন গ্রুপের তরফ থেকে একটা মোবাইল ফোন। আর যদি তুমি হও সিজন 7 চ্যাম্পিয়ন, তাহলে বাবা মায়ের সামনে গিয়ে 5 লাখ টাকার একটা চেক রাখতে পারবে, দেবে তোমায় জি গ্রুপ। অর্জুন ছবিতে শ্রী মনোজ মিত্রকে আমরা কোন চরিত্রে দেখতে পাবো? অর্জুনে
অমল সোম আছেন, আচ্ছা, আসলে তো দুটো গল্প। আসলে দুটো গল্প। হ্যাঁ এই যে ডিটেকশনে আছেন অমল সোম হ্যাঁ। আর অর্জুন, আচ্ছা। দুজনে মিলে এরকম ডিটেকশন সাহিত্যে অনেক জায়গায় আছে। একজন অনেক সময় ধুয়ো ধরার কাজে থাকেন, কিন্তু এক্ষেত্রে অর্জুন আছে যে তার প্রায় মানে তার শক্তি হিসাবে আছেন। একজন তিনি নীরবে চিন্তা করেন, আর একজন তার হয়ে কাজটা করে দেন। সেখানটা একটা নভেলটি এর আছে। আমি হচ্ছি এই অমল সমের একজন বন্ধু, যে ওই সেকেন্ড ম্যান যারা থাকে, ডিটেকটিভের দ্বিতীয় যে ব্যক্তিটি থাকেন, যার সাথে তার লেনদেন মত বিনিময় ঘটে, এই লোকটা ক্রমাগত ভুল করে এবং ক্রমাগত উল্টোপাল্টা ভাবতে থাকে, তার থেকে তিনি আবার ঠিক পথটা বেছে নিতে পারেন। মূল ডিটেকটিভ সেই চরিত্রটা আমি করছি, তার নাম বিষ্ণুবাবু। তো বিষ্ণুবাবু, আজকে অর্জুন ছবির বিষ্ণুবাবু হলেন শ্রী মনোজ মিত্র। স্যার, আপনি কোনোদিন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন? হ্যাঁ, করেছিলাম। করেছিলেন, এটা কবে? একটা ছবিতে করেছিলাম, সেটা 82-83। আচ্ছা, সেটার নাম হচ্ছে বৈদুর্য রহস্য। বৈদুর্য রহস্য। এইবার গোয়েন্দা মনোজ মিত্রকে জাগিয়ে তুলতে হবে। জাগুন গোয়েন্দা মনোজ মিত্র, জাগুন গোয়েন্দা মনোজ মিত্র, জাগুন গোয়েন্দা মনোজ মিত্র। বলুন তো স্যার, এই মিরাক্কেলের সেটে কোন সে এমন জায়গা যেটাকে আমরা বলি মিত্র স্কোয়ার? এই তো আমরা এখানেই বসে আছি দুজন বলতে? দুজন বলতে ও, পেয়ে গেছেন, পেয়ে গেছেন। आपको मिलते हैं 5 करोड़। ভাই ভাই হ্যাঁ, আমাদের মিত্র স্কোয়ার এখানেই, জাজিস টেবিলে শ্রীলেখা মিত্র, মনোজ মিত্র, মিত্র স্কোয়ার। কি ঐতিহাসিক সেই মুহূর্ত! আমাদের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত সামনে, যেখানে আমাদের নেক্সট পারফর্মারকে ডাকতে চলেছি আমরা। প্লিজ ওয়েলকাম বারাসাত থেকে অনিক মোদক। আমরা কেমন অদ্ভুত দেশে বসবাস করি দেখুন। আপনি যদি এখন চান মহাকাশের কোনো অ্যাস্ট্রোনটের সঙ্গে ফোনে কথা বলতে, আপনি পারবেন, কিন্তু সেই ফোনটা নিয়ে কোনো লিফটের কাছে যান, দেখবেন টাওয়ার প্রবলেম করবেই। তো বোঁদেদা সেদিন ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান, আমি কালকে রাত্রিরে পুকুর পাড়ে টর্চ লাইট নিয়ে ঘুরছিলাম, একটা ছেলে আর একটা মেয়েকে দেখে ফেলেছি। আমি দেখতে চাইনি, বিশ্বাস করো, তবুও দেখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন পাশ থেকে পুরোহিত বলছে, ওরে হতভাগা, কাল রাতে ওরা তুই ছিলি। তো বোঁদেদা কোর্টে গিয়ে বলছে, স্যার, কালকে আমি স্নান করছিলাম, একটা মেয়ে আমাকে স্নান করতে দেখে ফেলেছে, আমি কিন্তু খুব অপমানিত হয়েছি। তখন জজ বোঁদেদাকে জিজ্ঞাসা করছে, তা আপনি কি চান? আমি বদলা চাই। দুটো মেয়ে একসঙ্গে 12 বছর জেলে কাটানোর পর বাইরে বেরিয়ে এসে একটা মেয়ে আরেকটা মেয়েকে বলছে, চলো, বাকি কথাটা বাড়িতে গিয়ে হবে। একটা লোক গাড়ির চাবি দিয়ে কান খোঁচাচ্ছিল, পটলা পিছনে গিয়ে বলছে, কি দাদা, স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিয়ে দেবো? অনিক মোদকের পারফরমেন্স আজকে রনিদার কেমন লাগলো? আগের দিনেরটা বেটার ছিল, Right. কিন্তু নট ব্যাড। তোমার পারফরমেন্স বেশ উপভোগ্য হয়েছে। অল দ্য বেস্ট। আমি শ্রীলেখাকে পার্টিকুলারলি ওই প্রশ্নটাই করতে চাই। আজ তুমি টুকু বাকি কথা পরে হবে। আমি এত কথা বলি? না না, ওই যে বললো ওই দুই মহিলার যোগটা। না, আমার ভালো লেগেছে। আরো অনেক কিছু হয়, দীর্ঘদিন ধরে দুই মহিলা যদি একসাথে বসবাস করে। আমার এমনি খারাপ লাগেনি। তুমি জাস্ট শান্তভাবে, ধীর স্থিরভাবে তোমার পারফরমেন্সটার দিকে মনোযোগ দিয়ে তুমি পারফর্ম করো। দ্যাটস ইট। স্যার, কেমন লাগলো অনিক মোদকের পারফরমেন্স? আমার ভালো লেগেছে। কৌতুকগুলো তখনই খুব খুব মজাদার হয় যখন অনেক না বলা কথা তার মধ্যে লুকিয়ে থাকে। ওর ওই কথাগুলোর মধ্যে না বলা কথা উস্কে দিয়েছে বহু জায়গায়, সেটা ভালো। পরান স্যারের কেমন লাগলো? হ্যাঁ, আমি যেটা দেখলাম যে তোর উপাদানগুলো যা ছিল সেগুলো ভালো, কিন্তু এটা শুধু ক্রিমটা প্রপারলি ডিস্ট্রিবিউটেড
হতে গিয়েও হলো না, সেটা তার কারণ হচ্ছে ডিমনস্ট্রেশনে একটু বাঁকাচোরা ব্যাপার ছিল। যেমন ধর, দুটো মেয়ে 12 বছর জেলে, এই সেদিন মুক্তি পেল, বাইরে বেরিয়ে এলো, দুজনে দুদিকে যাবে, তারপর একজন বলল চল, বাকি কথাগুলো বাড়িতে গিয়ে হবে। হাঁপাচ্ছি এইভাবে বললে তাহলে হয় কি, যে লিসনার বা ভিউয়ার সে একটা চিত্রকল্পের সুযোগ পায়, এই সুযোগটা তাকে দিতে হবে, বুঝতে পেরেছ? ওকে, অল দ্য বেস্ট। যাও এগিয়ে যাও। একটি ছবি মুক্তি পেতে চলেছে খুব শিগগিরই, এবং সেই ছবির নাম অর্জুন। সমরেশ মজুমদারের বিখ্যাত ডিটেকটিভ চরিত্র অর্জুনের গল্প, এবং দুটি গল্প, দুটি আলাদা আলাদা কাহিনীকে কম্বাইন করে এই ছবিটি বানানো হয়েছে। সেই দুটি কাহিনী কি সেটা আমরা অর্জুনের মুখ থেকেই শুনবো আর কিছুক্ষণের মধ্যে। আজকে এই পর্বে সেরা পারফর্মার পাবে 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, 25,000। সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, আর ডলফিন গ্রুপের তরফ থেকে একটি মোবাইল ফোন, আর যিনি হবেন সিজন 7 চ্যাম্পিয়ন তিনি পাবেন 5 লাখ টাকা চেক জি গ্রুপের তরফ থেকে। একটা কথা বলা উচিত, যেহেতু মানে নাটক দিয়ে আমার শুরু এবং নাটকের ছাত্র হিসেবে মনোজদা সবসময় স্যার, নিশ্চয়ই মানে আমি কখনো এই মাপের সিনিয়রদের কাছ থেকে সেই অর্থে তো তাদের দলে থাকিনি বা সেরকমভাবে তাদের ওয়ার্কশপ করার সুযোগ পাইনি। খুব ছোটবেলা, তখনও নাটক দেখতে শুরু করিনি, সেই সময় বাঞ্ছারামের বাগান দেখেছিলাম আমি, পরে সাজানো বাগান দেখেছি অনেক পরে। নির্দেশক, নাট্যকার, এবং দীর্ঘদিন উনি পড়িয়েওছেন রবীন্দ্রভারতীতে, সব মিলিয়ে আমার প্রথম কাজে এত সিনিয়রদের আমি সাথে পেয়েছি, সেটা আমার বিরাট বড় সৌভাগ্য যে ওইভাবেই শেখা চলতে থেকেছে আর কি। নাটক দেখার মধ্যে দিয়ে তাদের সামনাসামনি মনোজার সাথে পরে অনেক অভিনয় করার সুযোগ পেয়েছি। মনোজার নাটকের কালেকশন রয়েছে, পড়েছি। তুমিও তো বোধহয় কাজ করেছো শ্রীলেখা? হ্যাঁ হ্যাঁ, সেটা কি টেলিভিশনে? তো না, ছবিতে। ছবিতে হ্যাঁ, সমাধান বলে একটা ছবি করেছি, আর একটা ছবি সেটা মুক্তি পাবে, হিন্দি ছবি, সেটা বাংলাতেও ডাব করে হবে, হিন্দিতেও কয়েকটা প্রিন্ট, খুব কম বাজেটের ছবি, আর ধাঙ্গিনী এক আর্ধ সত্য। পরান্দা আপনি? হ্যাঁ, মনোজদার সঙ্গে কাজ করেছি প্রথম বোধহয় ভালোবাসার অনেক নাম, না তার আগে? হ্যাঁ, সিরিয়ালে করেছি। আর পরিচয় আমার তার অনেক আগে, কারণ মনোজদার বাড়িতে, মনোজদার লেখা একটা নাটক টেলিভিশনে হবে, তাই রিহার্সেলটা মনোজদার বাড়িতে হতো। আলাপটা অনেক দিনের। না, আমি এবার আপনাকে প্রশ্ন করতে, আপনিও তো মনোজদার সঙ্গে কাজ করেছেন, কেমন হয়েছে সেই অভিজ্ঞতা? হ্যাঁ, আমি করি। সত্যি সত্যি এবার ঠিক জায়গাটায় তুমি মানে আমাকে প্রশ্নটা করেছো। আমি অভিনয় করি, সেই জন্য আমি অনেক সময় নিজের ব্যক্তিগত জীবনে খুব কথা বলতে পারি না, কিন্তু মঞ্চের উপরে বলতে পারি, যেমন করেই হোক। সবসময় সব অভিনেতার মধ্যেই বোধহয় ওরকম একটা দুটো লোক থাকে, যে একটা লোক বাইরে তত সপ্রতিভ হতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে কাজকর্ম করতেও পারে। ওই ছোট্ট ছেলেটিকে দেখে, তপদ্যুতি, ওকে দেখে মনে হচ্ছিল যে কি চমৎকার, এরকম ও বড় হয়ে নিশ্চয়ই ওরকম হবে না। আমি এক মুহূর্তে এরকমও ভাবছিলাম যে ও বড় হয়ে কি এতখানি থাকবে সপ্রতিভ, এতখানি যেমন মঞ্চের উপরে নিজেকে সে মেলে ধরতে পারলো, এই কথাটা যদি বলি, মেলে ধরতে পারলো, সে থাকবে না। জীবন কীরকম হবে না হবে কিছুই এখন বলা যায় না, কিন্তু ঠিক মঞ্চ, এই মঞ্চ, ঠিক পরিচালক এবং ঠিক সহ অভিনেতা, সেটাও তুমি, তোমার পারফরমেন্স থেকে আমি তো অদ্ভুত, একদম এরকম বিমোহিত হয়ে আছি সত্যি। তবে ওই একটা যে থিন লাইন থাকে, একজন পারফর্মার স্টেজে কেমন থাকবে আর সে যখন স্টেজে থাকবে না তখন কেমন থাকবে, এই বিষয়টায় আসলে খুব সূক্ষ্ম ব্যাপার। তো মানে আমি মঞ্চে যখন আছি সেই সময় কেমন থাকবো আর বাড়ির লোকের সঙ্গে কিভাবে কথা বলবো, এর মধ্যে তো একটা পার্থক্য আছে।
পার্থক্য আর বার্ধক্যের মধ্যে উচ্চারণগত হয়তো খুব একটা বেশি তফাৎ নেই, কিন্তু আমি আসলে মঞ্চে যেইভাবে বলি আমি রাজা, ঠিক সেইভাবেই তো কাজের মাসিকে বলতে পারি না, জল পড়ে গেছে মুছে দে। জাগিয়ে বেশি কথা বলে ফেললাম হয়তো, মুখ তো খেয়াল থাকে না বেরোচ্ছে কি নাকি পরের পারফর্মার ওই 72 বছরের পিনাকি। এইদিকে তো ইস্ট বেঙ্গল, ওদিকে মোহনবাগান, মাঝখানে ঝলমলে এক সাজানো বাগান। জাজেস টেবিল তো আজ দেখছি রত্নময়। একদম। জয় বাবা বাঞ্ছারামের জয়। দাদার দয়, দাদার নরম দয়। করুন। দাদা দয়। বিয়েতে এই শুভ দৃষ্টির সময় এক গায়ক বর সে হঠাৎ গুনগুন করে গান আরম্ভ করলো, বধূ কোন আলো লাগলো চোখে, লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। কাছ থেকে একটা ক্যামেরাম্যান সে বলল, ডিজিটাল র্যাপিড ফ্ল্যাশ ক্যামেরা, 8 মেগাপিক্সেল জুম। আমাদের শ্রাবণ মজুমদার, তার ডাক্তার তাকে বলেছে ওজন কমান, নইলে আপনার গায়ের ব্যথা যাবে না। শ্রাবণ তো বাধ্য হয়ে গেল এক জিমন্যাসিয়ামে। জিমে যে ইনস্ট্রাক্টর সে তাকে ডেকে শুনে মাপটা ওজন টোজন নিয়ে বললো, ঠিক আছে আমি একটা রেজিম লিখে দিচ্ছি, সপ্তাহে অন্তত 5 দিন আসবেন আর ঢিলে জামা কাপড় পরে আসবেন। শ্রাবণ তো অবাক, ঢিলে জামা কাপড় থাকলে এখানে কোন শালায় আসে? মনের মতো বান্ধবী বা মনের মতন নারী সঙ্গী খুঁজে পাওয়া ব্যাপারটা অনেকটা ভালো লাকি হওয়া পার্কিং স্লটে গিয়ে। যতক্ষণে পার্কিং স্লটে পৌঁছবেন দেখবেন সবগুলো ভালো স্পট দখল হয়ে গেছে। আমাদের রনিদা হঠাৎ হাইওয়ে পেট্রোল পুলিশের হাতে পড়েছে। তারা তো নাচরবান্ধা, আপনি হাই স্পিড করেছেন, আপনি স্পিডের যে লিমিট সেটাকে এক্সিড করেছেন, আপনাকে যেতে হবে একটু থানায়, তারপরে একটা পুলিশ কেস হবে, ম্যাজিস্ট্রেটের সব হয়েছে, ফাইন নেবে, বাস। রনিদা বলেন, না আমি প্রমাণ করে দেবো যে আমি মোটেই হাই স্পিড করতেই পারি না। আচ্ছা কিরকম? সত্যি সত্যি ম্যাজিস্ট্রেটের কাছে উনি অকপটে বললেন যে স্যার আমি আমার বউকে শ্বশুরবাড়ি থেকে আনতে যাচ্ছিলাম, কেউ হাই স্পিড করতে পারে? রাত্রি 11টার পর কোনো পুরুষ যদি ওঠে বিছানা ছেড়ে, কেন ওঠে? তো আমি বললাম তো দুটো কারণ হতে পারে, একটা জল খেতে ওঠে বা বাথরুম যাবার জন্য ওঠে। আমার বন্ধু বলল, না একটা তৃতীয় কারণ আছে, তুমি এড়িয়ে যাচ্ছ। আমি বললাম, কোনটা? বলে দেখো অনেকেই উঠে বলেন না এবার বাড়ি যাই, নইলে বউ সন্দেহ করবে। আমাদের সনাতন দার 4 পুত্র সন্তান, তার মনে দুঃখ হচ্ছে কোনোটাই তার মতন দেখতে হয়নি। তো একদিন তার স্ত্রীকে সরাসরি বললেনি, আচ্ছা এটা কি হচ্ছে বলো দেখি, 4 ছেলে একটা আমার মতো দেখতে নয়। স্ত্রী বললেন, কি ভেবেছো আমি কি একটা জেরক্স মেশিন? 2 বন্ধু সুদর্শন আর জগন্নাথ প্রায় একই সঙ্গে স্বর্গে গেল। তো সুদর্শনকে দেখে চিত্রগুপ্ত বললেন, তুমি ন্যায়পরায়ণ ছিলে, সত্যবাদী ছিলে, তুমি কোনো পাপ করনি, তাই ওই নাও পক্ষীরাজ ঘোড়া, এটা তোমার, তুমি চিরকাল এটাকে ভোগ করো। তারপরে তার বন্ধু এসে হাজির, তাকে বলা হলো, এই তুমি তো পরকিয়া করেছো, তা কথা বলেছ, তোমার জন্য এই খচ্চরটা, এই খচ্চরটাকে তুমি চিরকাল ভোগ করো। পরে 2 বন্ধুর দেখা, যে খচ্চর পেয়েছে সে অন্যদিকে তাকিয়ে তাচ্ছিল্যার্থে আসছে। সে বললো, আরে তুই আমাকে দেখে আসছিস, তুই তো খচ্চরের পিঠে বসে আছিস। তাহলে না না, তোর পেছনের দিকে তাকিয়ে দেখ, তোর বউ আসে গাধার পিঠে চড়ে। রনিদা, আগের পারফরমেন্সটা বেটার লেগেছিল, আদারওয়াইজ আপনাকে খুব ভালো দেখাচ্ছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা,
আমার যেটা বলার, আপনি ভীষণ অন্যরকম গল্পের মতো করে এক একটা জোক বলেন বা গ্যাগস বলেন, বাট আপনাকে আমার খুব ভালো লাগে। একজন সিনিয়র, উল্টো দিকে আরো দুজন সিনিয়র। আপনাদের দুজনের থেকে অবশ্য উনি জুনিয়র, বোধহয় 2-3 বছরে। মনোজ স্যার, ভালো লেগেছে, আমি তো আগে দেখিনি, আজই প্রথম সাক্ষাৎ হলো, চমৎকার লাগলো, ভালোই লাগলো। বয়সের ভারে যেটা হয় আর কি, জীবনটাকে যেভাবে দেখা, যেভাবে জীবনটাকে নিয়ে মজা করা, কৌতুক করা, ফেলে আসা দিনগুলোকে, নিজেরই হয়তো দিনগুলোকে তার দিকে তাকানো, সেগুলো ভালোই লেগেছে সব। সত্তরের ঘরে আরো একজন, পরান্দা। আমার খুব ভালো লেগেছে, এইভাবেই চালিয়ে যাও, অল দ্য বেস্ট। আপনি স্মাইলি তো কালেক্ট করতে যাবেন, আমি চাই আপনি শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় আর শ্রী মনোজ মিত্রের মাঝের ওই গ্যাপটাতে গিয়ে দাঁড়ান। একটা অসম্ভব ভালো পিকচার মোমেন্ট হবে। ইন দ্য 70s ক্লাব 3 জন এই মুহূর্তে আমাদের থেকে সব থেকে বেশি সিনিয়র, এই 3 জন। যিনি হলেন অর্জুন ছবির বিষ্টুবাবু, সেই বিষ্টুবাবুর বিশেষত্ব আছে। সেই বিশেষত্বের মধ্যে একটি হলো যে মানুষটি খুব ঐতিহ্যপন্থী এবং পুরাতন প্রেমী। তিনি যে গাড়িটা ব্যবহার করেন সেটা তার ঠাকুরদার আমলের একটি গাড়ি। আচ্ছা, যে গাড়ি এখন হুড খোলা গাড়িগুলো দেখাই যায় না, সেটাকে তিনি তার পরিচর্যা করেন। তিনি কালিম্পংয়ের সব কিছু জানেন, বা নর্থ বেঙ্গলের ওই অঞ্চলের, পাহাড় অঞ্চলের সব কিছু জানেন। তিনি বাঙালিদের জানেন। তিনি যখন ঘোরেন ফেরেন লাঠি নেন না, কিন্তু একটা ছাতা সবসময় তার সঙ্গে থাকে। মানুষটির পোশাক পরিচ্ছদ সব কিছুই, মানে 3 পিস স্যুট ছাড়া তিনি পরেন না। তিনি মাথায় এরকম টুপি নয়, অন্য একটা ভারী সুন্দর টুপিটা, আচ্ছা। সেই টুপিটা 4-5 রকমের ছিল, এক একটা পরতাম। পাগল না, পুলিশ নাক গলালে তো হয়েই গেল। দরকার হলে আমি মিস্টার রায়কে বুঝিয়ে পড়বো। আর এই কেসটায় তুমি অনেক দূর এগিয়েই গেছো। এদিকে এসো, এদিকে এসো, শোনো তোমাকে যেটা বেঁকে হয়ে তোমাকে এখনো নজরদারি চালিয়ে যেতে বললেন। হ্যালো মিস্টার রায়, এসে গেছে। Wish you all the best. ওই অধ্যাপকের কি ঘটনা ছিল পরান্দা, যেটা আমরা ব্রেকে আলোচনা করছিলাম? না, ব্যাপার হচ্ছে এটা মনোজদা, মানে আমরা যখন শুটিংয়ের অবসরে তো খুব ঠাট্টা ইয়ার্কি আড্ডা চলে, সেই জন্য মনোজদা তার নিজস্বতা আছে তো। আচ্ছা, এইখানেই আমি আপনাকে আটকাবো। এই মুহূর্তে ওই টেবিলটাকে ছেড়ে যদি বাকিদের দিকে তাকাই, সবার মনেই একটা সংশয়, একটা ভয়, বা একটা আশঙ্কা বা চিন্তা যে শ্রী মনোজ মিত্র বোধহয় বড্ড গুরু গম্ভীর মানুষ, না। ভীষণ ওরে সিরিয়াস। বাবা, একদম না। আমি ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, আমি বলছিলাম আমি ভুল বলছি। মানে মনোজদা সেটা আগেই তো বললো যে মঞ্চের ওপরে যেভাবে তিনি খেলেন, হ্যাঁ, সর্বশরীর মন কলা সব কিছু, কিন্তু যখন আমাদের পাশে থাকেন বা মানে আদার দেন মঞ্চ, তখন তাকে শুধু একটু খুঁটতে হয়, একটু ধাক্কা দিতে হয়, দেওয়ার পরে যা বেরোবে সেগুলো একবারে চেটেপুটে খাওয়ার মতো। তো মনোজদাকে আমি এখন অনুরোধ করবো, মনোজদা একটু সংস্কৃত পড়ান একজন মাস্টার মশাই, তার কিছু ডায়ালেক্টে গন্ডগোল আছে, হ্যাঁ, সেইটা তিনি শব্দগুলোকে সেইভাবে বোঝাচ্ছেন ইয়েদের সামনে, ছাত্রদের সামনে, সেইটা মনোজদাকে অনুরোধ করবো, মনোজদা সেইটা একটু বলো। আমার একটা নাটকে ছিল এরকম, তার আমি ভাষা নিয়ে বলছি বলে কোনো অঞ্চলের মানুষ কেউ কিছু মনে করবেন না। তো সেটা ছিল এরকম, এ ভরা বাদর মা হো ভাদর মত্ত দাদুরি রে। তো একজন উঠে জিজ্ঞেস করেছে যে বাদর তো বোঝা গেল বাদল, ভাদর তো ভাদ্র মাস, দাদুরিটা কি? মত্ত দাদুরি রে।
তো এটা তিনি বললেন যে বুঝলেন না, এটা হচ্ছে ভ্যাক 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 ভ্যাক। আর একজন উঠে বলল, স্যার বুঝলাম না তো, ভ্যাকটা কি স্যার? আরে ভ্যাকও বোঝো না, বাংলা পড়তে আসিস, কি কাম করো? তাহলে বেং বোঝো তো, বেং 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 যেটা বোঝো। তো সবাই বললো হ্যাঁ বুঝি টুঝি। একজন খালি উঠে বলল, বেং আমি কখনো শুনিনি, বেং কি? তো বেং বোঝো না, ইংরেজিতে যারা বলে ফ্রুগ ফ্রুগ। নেক্সট পারফরমেন্স, প্লিজ ওয়েলকাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়। নমস্কার মির্দা, জোকস লিখতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে দেখো। বসন্তের অর্ধতপ্ত মিষ্টি দুপুরে সৃষ্টি ছাড়া কল্পতরু মনের দৃষ্টি হারানো গতিপথে হনলুলু থেকে কটোপাস্কি ভিসুভিয়াসের ফুলকপির মতো শক্ত লাভার আবরণ ভেদ করে নীল নদের স্বচ্ছ জলে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে পারস্য উপসাগরের হাঁটু জলে সাঁতার কাটতে কাটতে হঠাৎ ক্লান্ত হয়ে যাওয়ায় জাপানের সয়াবিন তেলে ভাজা ছানার জিলাপি খেতে খেতে আকাকুড়া ছায়াখাতা ওটাহিক্য থেকে আইফেল টাওয়ারের নিচে অর্ধভগ্ন বেঞ্চি বসে বীজগণিতের অঙ্ক কষার মতো জোকসের সন্ধান করতে গিয়ে হঠাৎ ঢাকার ট্রাফিক জ্যামে আটকে পড়া যাত্রীর মতো বিরক্তিকর অবস্থার সৃষ্টি হওয়ায় গভীর সাহারার বুকে ধুলি উড়ানো উত্তপ্ত বাতাস লাগা হৃদয়ে চীনের প্রাচীরের এক কোণে করতে গিয়ে হঠাৎ হ্যারিকেন ঝড়ে জলদাপাড়া গরুমারা হয়ে রাইটার্স বিল্ডিং এ ধাক্কা খেতেই একটি জোকস মাথায় আসাই সৌরভদাকে শোনাতে গেলাম। সৌরভদা বলল কেটে দে। 53 seconds. বিগত 50 বছরে কোন জিনিসটার দাম এবং ব্যবহার অপরিবর্তিত আছে? কোন জিনিসটা? এটা আবার বলতে হবে, ঘোড়ার ডিম। প্রতিযোগিতার চরমতম উদাহরণ কি হতে পারে? ঝর্ণার পাশে দাঁড়িয়ে একজন লোক টয়লেট করছে। ব্যাটারিতে চার্জ আছে কিনা এটা জিভ ঠেকিয়ে পরীক্ষা করা যায়। দাদা এটা জোকস, প্লিজ বাড়িতে ট্রাই করবেন না। একবার হ্যাগোদার ছেলের প্রচন্ড অসুখ হয়েছে। হ্যাগোদা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনার ছেলের রিপোর্ট তো খুব খারাপ। হ্যাগোদা এবার রেগে গিয়ে ছেলেকে প্রচন্ড বকতে শুরু করলো। ডাক্তার বললেন, কি ব্যাপার, আপনি ছেলেকে বকছেন কেন? না না ঠিক আছে ঠিক আছে, তোর স্কুলের রিপোর্ট খারাপ আছে তো আছে, তাই বলে এখানেও। একদিন একটা টিভির পর্দায় একটা সুন্দরী মেয়ের ছবি ভেসে উঠেছে। আচ্ছা, ঠিক এমন সময় কোথা থেকে একটা টিকটিকি টিভির সামনে এসে হাজির। মেয়েটাও চলে গেল, টিকটিকিটাও চলে গেল। কিছুক্ষণ পর আরো একটা সুন্দরী মেয়ে টিভির পর্দায় ভেসে উঠেছে। আবারও টিকটিকিটা টিভির সামনে এসে হাজির। মেয়েটাও চলে গেল, টিকটিকিটাও চলে গেল। তারপর আরো কিছুক্ষণ পর আরো একটা সুন্দরী মেয়ে টিভির পর্দায় ভেসে উঠলো। কিন্তু এবার টিকটিকিটা এলো না। কেন বলুন তো? কেন? এবার টিভির সামনে কোনো পোকা টোকা পড়েনি। একবার একজন লোকের প্রচন্ড লুজ মোশন হয়েছে, কিন্তু কি দুর্ভাগ্য, ওই দিনই তার বন্ধুর বিয়ে। তো লোকটা ম্যানেজ দেওয়ার জন্য একটা হলুদ প্যান্ট পরে বিয়ে বাড়িতে গেছে। কিছুক্ষণ পর যথারীতি প্যান্টের মধ্যে যা হবার তাই হলো। পেছন থেকে একজন মেয়ে এসে বলল, দাদা কালারটা কিন্তু ঠিক ম্যাচ করতে পারেননি। একবার এক ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতরা ক্যাশিয়ারকে বেঁধে রেখে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। এমন সময় ক্যাশিয়ার চিৎকার করে বলল, দাদা নিয়েই যখন যাচ্ছেন আমার রেজিস্টার খাতাটাও নিয়ে যান, এমনি থেকেই 2 লাখ টাকা গড়বড় আছে। রনিদা, মিঠুন, এই যে শুরুতে তুমি যেটা বলো সেটা লিখতে তোমার ইউজুয়ালি কতক্ষণ লাগে অ্যাভারেজে? মানে ভাবতে হয় আগে, তারপরে মানে একটা না মানে ভাবনার মধ্যে দিয়ে যেতে হয়, একবারে মানে বসে লেখা যায় না। মানে
কখনো কখনো হয়ে যায়, যখন ফ্লোটা আসে লেখার তখন হয়তো একবারই হয়ে গেল। আজকে এখন অবধি তুমি বেস্ট। বাহ বাহ শ্রীলেখা, অ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স, কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়নি। স্যার কেমন লাগলো স্পেশালি ওর চমৎকার। ওপেনিং পারফরমেন্স? চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে, কিছু বলার নেই। আর প্রথম অংশটা তো খুবই ভালো, খুব ভালো। তুমি লেখো নিশ্চয়ই, হ্যাঁ জোকস ছাড়া অন্য কিছুও লেখো, হ্যাঁ। ভালো। এই মনোজ মিত্র তোকে জিজ্ঞেস করছে, তোর ব্যাপারে আরো জানতে চাইছেন। হতভাগা নাকি? আমি শুধু আলী পরান্দা। হ্যাঁ, প্রথমটা তো আমরা হাসবার জন্য রেডি থাকি না, বিস্ময় মানে বিস্ময় মিশ্রিত আনন্দ, ওটা ভীষণভাবে অনুভব করি, ভীষণভাবে। সেখানে একটু হাসি এলো কি এলো না, কম এলো কি বেশি এলো, ইট ম্যাটার্স লিটল। তারপরে যেগুলো হয়েছে সেগুলো তুমি তোমার মতো করে খুব সুন্দর করেছো। অল দ্য বেস্ট। ভীষণ ভীষণ ভালো, এক্সেলেন্ট। আর রায়গঞ্জের মানুষজন কি বলছেন তোমার পারফরমেন্স দেখে? স্যার আমি এই মুহূর্তে আমার গ্রামের নামটা বলতে চাই। Please. প্রথম দিন আমি বলতে পারিনি। আমার গ্রামের নাম বানবোল, একটা খুব ছোট্ট গ্রাম, সেখান থেকে আমি এসেছি। আমি বানবোলের সমস্ত লোককে মিস করছি। যে মিঠুন রায় হয়ে বানবোল থেকে এসেছি, সেই মিঠুন রায় হয়ে যেন আবার ফিরে যেতে পারি, এই আশীর্বাদটা করব। কংগ্রাচুলেশনস। ছোট্ট একটি অখ্যাত গ্রাম, সেটার নাম আজ সবাই জানলো, কাছি মিঠুন রায়। এগিয়ে যাও। আমাদের আজকের সেটে থাকুন বসের মাধ্যমে আমন্ত্রিত নুসরাতকে মঞ্চে আসতে রিকোয়েস্ট করব। হাই মীর। হাই। হ্যাঁ, ও দেখতে ভালো। শাওন ব্লিঙ্ক কর। হ্যাঁ, বলো ফেল মাঝে মধ্যে, চোখে ব্যথা হবে। দেশের মানুষ মানে বাংলাদেশের। নুসরাত, ওয়েলকাম টু মিরাক্কেল। থ্যাংক ইউ সো মাচ। মিরাক্কেল কেমন লাগে তোমার? মিরাক্কেল আমার খুব বেশি ভাল লাগে। আমি বাসায় থাকলে আমি 9:30 প্রত্যেক যখন যখন দেয় আমি আই নেভার মিস ইট। তোকে কিভাবে বোঝাবো যে তোর আর এখানে দরকার চলে নেই? যা, তুই বুঝতে পারছিস না কি রে? আরে ভাই চলে গেলি কেন? ফ্রেম খুব ছোট, তাড়াতাড়ি ছবি তোলো, তাড়াতাড়ি ছবি তোলো। আসবে কোথা একটা থেকে আসবে। ওই তো ও পার্থ প্রিন্টার্স। এত দেরি করলি আসতে? এটা তোমার জন্য। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর এটা দেখো, এটা যে আগে তোলা হয়েছে এটা বোঝা যাচ্ছে কেননা আমার এখন ব্লেজারের বোতাম লাগানো, আর এখন এটা দেখো খোলা। তোমরা তো ক্রমাগত সরতে সরতে একটা কর্নারে চলে যাচ্ছ। আর আপনি যদি নুসরাতের মতন এরকম সুন্দর ভাবে আমাদের সেটে আসতে চান, আমাদের জি বাংলার ফেসবুক পেজে লগ ইন করুন এবং আমাদের কন্টেস্ট খেলুন। সেটে থাকুন বস। থ্যাংক ইউ নুসরাত। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট পারফর্মারকে ডাকার আগে শুভঙ্কর খুব করে চাইছে আপনার সাজানো বাগান থেকে যদি দু একটা ফুল আপনি শুভঙ্করকে উপহার দেন, আমাদের ডিরেক্টরকে। কয়েকদিন বাদে আমাদের একটা উৎসব আছে আমাদের দলের, যেখানে সবই আমার নাটকগুলো হবে, অন্য অন্য দল থেকে করা হবে। আচ্ছা, নানা জায়গা থেকে সব দলগুলো আসছে, সেটা মফস্বল থেকে, নর্থ বেঙ্গল থেকেও আসছে। ওখানে আমরা একটা নাটক করব ওই সাজানো বাগানটা। তো ভালোই হয়েছে যে সুযোগটা পাওয়া গেছে। আমি সংলাপটা আরেকবার বলে নিতে পারি, আরেকবার বলে নিতে পারি, একদম শেষ সংলাপটা বলি। একটা কথা বলি কর্তা, একটা কথা বলি কর্তা, আমি মরতে পারবো না। বাচ্চাটার পরে আমার বড্ড মায়া পড়ে গেছে, তারে আমি নাড়ি কেটে ধরায় এনেছি, তারে আমি ভাসাইয়ে যাই কি করে? আমি বুঝতে পারি কর্তা, আপনার জ্বালা আমি বুঝি, কিন্তু আমি কি করব বলেন দেখিনি? কতবার তো আমি মরতে যাই,
তো আমার গাছপালা, আমার পুঁই পোনা, আমার নাতি পুতি সব ডাল ঝাঁকায়, বলে বুড়ো তোমা হতে আমরা সব হয়েছি, তুমি আমাদের রক্ষে করেছো, তুমি চলে গেলি কার কাছে থাকবো? ভালো লাগে না কর্তা, এইভাবে তোমার টাকা খেয়ে খেয়ে বেঁচে থাকতে আমার ভালো লাগে না কর্তা, সত্যি আমার ভালো লাগে না। এই জীবন তো আমার দস্তুর না কর্তা, পরেরটা মেরিয়ে খাওয়া। চিরটা কাল আমি খেটে খেয়েছি, আজ একটা মরা বাদুড়ের মতন তোমার রক্ত শুষে শুষে খেয়ে উঠে দাঁড়াতে আমার ভালো লাগে না কর্তা, একেবারে না। তার চেয়ে এসো, তোমার ফলিডল তুমি, লোকটা ওই বুড়ো এই লোকটার কাছে গিয়ে দেখে যে ও শুয়ে আছে, নিঃশ্বাস পড়ছে না, নড়ছেও না, প্রাণের কোনো চিহ্ন নেই। তখন একটা শিশু কাঁদছিল তার কুঁড়ে ঘরের মধ্যে, সেই শিশুটাকে উদ্দেশ করে লোকটি বলে, কাঁদে না, কাঁদে না দাদা ভাই, কাঁদে না, কাঁদে না, আয় আয় রে পাখি ন্যাচ ঝোলা, আমার দাদার সাথে কর খেলা। হ্যাঁ, কত পাখি আছে আমার বাগানে, কাল সকালে দেখো কত গাছে গাছে কলকল কলকল করে ঘুরে বেড়ায়, কত বোল হয়েছে আমের বাগানে, আর মুক্তোর দানার মতন মাটিতে চাদর বিছুনো রয়েছে গো। কত মৌমাছি গুনগুন গুনগুন করে আমার বাগানে এসে জোটে, আর ভোরবেলা নাটের শিশির দেখো টুপুস টুপুস করে ঝরিয়ে ঝরিয়ে পড়ছে, আমার জলপাইয়ের পাতা বেয়ে শিশির ঝরিয়ে 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 পড়ছে, সব তোমারে দিয়ে যাব। ও আমার দাদা রে, তোমার জন্যেই তো সাজাইয়ে রেখেছি গো। এরকম আর কি। গায়ে কাটা দিতে দিতে একটা সময় বন্ধ হচ্ছিল না। এই মুহূর্তটা মিরাক্কেলের গোটা ইউনিটের জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, একটা গ্র্যামি, একটা অস্কারের সমান। এর থেকে বড় মুহূর্ত যখন আসবে তখন আসবে, কিন্তু এই মুহূর্তে, এই জীবনে এই মুহূর্ত চিরস্থায়ী হয়ে থাক। এই জীবনে এই মুহূর্তে এই সম্মান এ চিরস্থায়ী হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী মনোজ মিত্র, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ওয়েলকাম, কে বলতে পারে নেক্সট প্রজন্মের আরেকজন লেজেন্ডারি পারফর্মার। আমরা প্রত্যেকে সেই আশাটা রাখি যে কিছু না কিছু করে যাই আমরা, যার মাধ্যমে কিছু মানুষ আমাদের মনে রাখুক, এই মঞ্চে আমরা শারীরিকভাবে থাকি আর না থাকি। পাবনা, বাংলাদেশ থেকে জামিল আহমেদ। আসসালামু আলাইকুম। ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। খাটাখাটনি করলে আনন্দ একটু কম হয়, কিন্তু আনন্দ পেতে গেলে একটু খাটাখাটনি করতেই তো হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। সেদিন আমার বন্ধু আমাকে বলছে যে দ্রুত চিঠি পরিবহনের জন্য পায়রা আর কাঠঠোকরার মিশ্রিত একটা প্রাণী তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি বললাম পায়রা তো বুঝলাম, কিন্তু কাঠঠোকরা কেন? দরজা তো ঠক ঠক করা লাগবে। তো সেই দিন আমার বয়াল মামা মামিকে বলছে এই তোমার আব্বার মানুষের পিছনে কাঠি করা স্বভাবটা আর গেল না। মামি বলল কেন, কি হয়েছে? আজকে এত বছর পর দেখা, তাও জিজ্ঞাসা করলো আমার মেয়ে বিয়ে করে তুমি সুখী তো? মেয়েরা হচ্ছে পেট্রোলের মতো, যখনই বুঝতে পারবে তাকে ছাড়া আপনার চলবে না, তখনই নিজের দাম বাড়িয়েই যাবে। এক্সেলেন্ট। তো
তো সেদিন ল্যাপটপ খুলে কাজ করছিলাম, আচ্ছা। হঠাৎ করে বউ এসে বলল একটু গেম খেলবো। আমি চট করে ল্যাপটপ বন্ধ করে বললাম চলো। সেদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি ফুটপাতের উপরে এক বৃদ্ধ চাচা কমলা লেবু বিক্রি করতেছে। তো গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা কমলা লেবু কত করে ডজন? তো বললো 50 টাকা, খুব সস্তা মিষ্টি কমলা। ঠিক আছে 1 ডজন দেন। তো চাচা প্যাকেট করে 1 ডজন কমলা দিলাম, 50 টাকা দিলাম। এখন প্যাকেট খুলে দেখি 11টা কমলা। বললাম কি ব্যাপার চাচা, দেশে কি ডজন কমে গেল নাকি, 11টা দিলেন? বাবা ফুটপাতে রোদের মধ্যে বসে থাকি, মাথা ঠিক নাই বাবা। বললাম 13টা তো দিলেন না। মাথা অতটাও খারাপ হয় নাই। মাথায় নষ্ট। এক্সেলেন্ট। তো আমার সেই বোয়াল মামা গেছে এক বারে, বারে ঢুকিয়েই দেখে মোটা মতো এক লোক বসে ড্রিঙ্কস করতে। বললো আপনি এটা কি খাচ্ছেন? বলে এটা ম্যাজিক বিয়ার। তো ম্যাজিক বিয়ার প্রমাণ করে দেখান। লোকটা পুরা বোতল শেষ করলো, করে বারের মধ্যে উঠতে লাগলো। এই দেখে বোয়াল মামা একটা ম্যাজিক বিয়ার অর্ডার দিল। পুরা বোতল শেষ করে যেই উঠতে যাবে অমনি টেবিল মেবিল ভেঙে ধপাস। বারটেন্ডারকে ডেকে বললে এই এটা কি হলো, আমি পড়ে গেলাম কেন? ওইটা সুপারম্যান ছিল, আন্ডারওয়্যার পরে আসে নাই। মাথায় নষ্ট। মোটারা বারে 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 খায়, একটু বেশি বেশি খায়, যার কারণে তাদের শরীরে ফ্যাট জমা হয়, কার্বোহাইড্রেট জমা হয়, প্রোটিন জমা হয়। আর শ্রীলেখাদি ভাবছে কখন টপিকটা চেঞ্জ হয়। হ্যাঁ আমারও ভালো লাগছিল না এটা একদম। হ্যাঁ তো সেদিন বাংলাদেশ থেকে খবর আসছে বোয়াল মামার যমজ বাচ্চা হয়েছে। তো বাচ্চা দেখার পর বোয়াল মামার প্রথম কথা, দেশের কি অবস্থা, উপর থেকে একা পাঠাতে সাহস পাচ্ছে না। তো আমাদের শুভঙ্কর স্যার সেদিন গেছে ডেটিং এ, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। কথাবার্তা শেষ, সবার শেষে বললো আমাকে একটা হামি দাও। বাহ, তো গার্লফ্রেন্ড একটা হামি দিল, আর একটা দাও, আর একটা দিল, আর একটা দাও। আলোর অংশ শুনে আমরা সবাই কি বুঝলাম, কি ডিরেক্টর মানুষ তো পছন্দ না হলে বারবার টেক নেয়। থ্যাংক ইউ। পরানদার কেমন লাগলো? দারুণ, তোমার বিষয় ভঙ্গিমা সবগুলো এত ব্যালেন্সড, যার জন্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। এটা খুব ভালো। মনোজ স্যারের কেমন লাগলো? হ্যাঁ ভালো, বেশ ভালো, বেশ ভালো। পাবনা বাংলাদেশে, পাবনা বাংলাদেশ। আপনি তো খুলনা। আমি খুলনায় একসময় পাবনাতেও ছিলাম। আচ্ছা, তাহলে তো একদম কাছের মানুষ। হ্যাঁ কাছে। বলো না, পাবো না। এবার আপনার নাম শ্রীলেখা কি বলে? Airtight performance once again. প্রণীতা? জামিল ভাই পুরো মাখন। গোল গোল পাউরুটি রয়েছে, স্মাইলির মতো দেখতে, মাখনটা লাগিয়ে নিন, এগিয়ে যান। আমাদের আজকের এই পর্বের শেষ পারফর্মার, প্লিজ ওয়েলকাম দুর্গাপুর থেকে কৃষ্ণ ব্যানার্জি। জয় কৃষ্ণ। লেলো লেলো দুধ লেলো, ঘন তাজা দুধ লেলো। তো সেদিনকে শুভদীপদা দেখছি একটা গরুকে টানতে 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 5 তলার উপর নিয়ে যাচ্ছে। এ কি বাবা, এ কি করছো? আর বলিস না, দুধ দোয়ানোর বালতিটা উপরে রয়ে গেছে। দুধ লেলো, ঘন তাজা দুধ লেলো। তো মির্দা সেদিনকে একটা গরুকে দেখিয়ে কয়েকটা ছেলেকে প্রশ্ন করলাম, এটা কি? স্কুলের ছেলেরা বললো এটা একটা গরু, কলেজের ছেলেরা বললো এটা একটা গরু হতে পারে, ইউনিভার্সিটির ছেলেরা বললো এটা একটা গরু হতে পারে, আবার মস্কো ছাগল হতে পারে, পিএইচডি ছেলেরা বললো এটা মস্কো ছাগল হতে পারে, আবার সুইজারল্যান্ডের হাতিও হতে পারে। মোরাল অফ দ্য স্টোরি কি? বস, আপনি যত বেশি পড়বেন আপনার কমন সেন্সটা ততই কমতে থাকবে। দুধ লেলো, ঘন তাজা দুধ লেলো। তো আমার অনেক গরু আছে, দুধ বিক্রি করে খাই। প্রত্যেকদিন গরুগুলোর শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তাই কোপাল ভাতে ব্যায়াম শেখাই। কিছুদিন পর আমি দেখলাম আমার গরুগুলোর নাক দিয়ে দুধ পড়ছে।
দুধ লেলো হ্যাঁ। তাজা খানা দুধ লেলো ছেঁকে তো খা। সেদিনকে একজন ভদ্র মহিলা গরু কিনতে এসছে আচ্ছা। দাদা এই গরুটার দাম কত? এই গরুটার দাম 40,000 টাকা, প্রত্যেকদিন 2 লিটার করে দুধ দেয় এবং বছরে একবার করে বাচ্চা দেয়। আচ্ছা দাদা এই গরুটার দাম কত? এই গরুটার দাম 10,000 টাকা, প্রত্যেকদিন 5 লিটার করে দুধ দেয়, বছরে 5 বার করে বাচ্চা দেয়। ও মা, এত কম দাম আর এত বড় বড় ফেসিলিটি। ম্যাডাম, ক্যারেক্টার বলে তো একটা জিনিস আছে। এক্সেলেন্ট। দুধ লেলো তাজা খানা দুধ লেলো। ছেঁকে খা। আচ্ছা বলুন তো, বলান। গরুর পেছনে ফটকা ফাটালে গরু পালায় কেন? কেন? আপনার পেছনে ফাটালে আপনি বসে থাকবেন? তবে গরু বলে কি মানুষ নয়? আচ্ছা বলুন, গরুরা কি খাবার খায়? কি খাবার খায়? এটাও জানার ইচ্ছা। দুধ লেলো, ঘন তাজা দুধ লেলো। জিও। আচ্ছা আপনি যদি গরু হন তাহলে আপনি কি খাবেন? কি খাবো? বাবা, এটাও জানার ইচ্ছা। স্বাভাবিক। তো সেদিন আমার একটা গরুর সঙ্গে খুব ঝগড়া। এ? ঝগড়া করছে, আমি বললাম এতটুকু গরু নয়, নাক টুপলে দুধ বেরোবে। গরুটা আমাকে বললো ঝগড়া করছো করো, জেনারেল নলেজটাকে ঠিক করো। দুধ লেলো, ঘন তাজা দুধ লেলো। রনিদা, খুবই দুধেল পারফরমেন্স। প্রেজেন্টেশন নিয়ে কোনো কথা হবে না, গল্পগুলো নানা রকম ছিল, সব মিলিয়ে চমৎকার। শ্রীলেখা। আজকে দুধ যেটা দিয়েছে একটু পরিমাণে কম পড়েছে, ওহো। মানে ফুল হয়নি, এই অবধি হয়ে রয়েছে। তো নেক্সট টাইম পুরো ভর্তি দুধ চাই। স্যার, আমাদের গোয়ালা কৃষ্ণর পারফরমেন্স কেমন লাগলো? ভালো, তো সেজে গুজে ঠিকঠাক হয়ে এসছে এবং ওই গল্প বলার অংশ এটাও ভালো, ঢংটাও ভালো। একটা করে হেডলাইন বলে দিয়ে আবার একটা এপিসোডে চলে যাওয়া, চমৎকার লেগেছে, ভালোই লেগেছে। পরানদার কেমন লাগলো? ঠিক আছে, তোমার যে আকারে তুমি বেডটা দাও, বেড সেটার দিকেই তাকিয়ে থাকি। ইটস অল রাইট। তো আজকে তো 30 তারিখ হয়ে গেল, তো মাস গেলে যেটা দিতে হয় পাঠিয়ে দিই, আপনাদের তো ক্লিয়ার করার দরকার আছে। হ্যাঁ। থ্যাংক ইউ। রেডি রেখেছিস? ডাকবো। ওম 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 ওম। চাকরি তো সবাই করে, আর কেউ কেউ স্বপ্নকে আঁকড়ে ধরে। আমি অর্জুন, অমলদা শুধু একটা সুযোগ দিক, আমি নিজেকে প্রমাণ করতে তৈরি। অর্জুনের অর্জুন, ওম। ওম, ওয়েলকাম টু মিরাক্কেল। এবং এতক্ষণ ধরে মনোজ স্যারের সঙ্গেও আমরা যে ছবি নিয়ে আলোচনা করছিলাম, সেই অর্জুনের অর্জুন মানে অভিনেতা ওম। ওমের অনেক পরিচয়। ওম ইজ এ টেরিফিক ডান্সার। সবার আগে ওম ভীষণ ভালো ছেলে। ভালো ছেলে বলতে যা বোঝায় সেটাই, যেটা পরমব্রত আজ থেকে 10 বছর আগে ছিল। ও কিন্তু এখন ওটা ভালো ছেলে। হ্যাঁ ওম, কেমন লাগছে এখানে এসে? মিরাক্কেলের স্টেজে এসে হাত পাত কাঁপছে আমার। এখানে পার্টিসিপেন্টদের কি হয় সেটা আমি বুঝতেই পারছি, এখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে, এতগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে, জাজেসদের সামনে দাঁড়িয়ে। ওটা আমারও এখন কাঁপছে, মনোজ স্যার আসেন বলে আমারও কাঁপছে, এখনো কাঁপছে এতক্ষণ হয়ে যাওয়া সত্ত্বেও। আর আমি একটা সত্যি কথা বলছি, এতক্ষণ খুব চেপে রেখেছিলাম। পরাণ জেঠু, পরাণ স্যারের কাছে এখানে দাঁড়িয়ে আছে ওনার সামনে। আমি আজ থেকে অনেকদিন আগেকার একটা কথা বলি, বেশি সময় নষ্ট না করে। না না না, বলো প্লিজ। স্যার আপনার মনে আছে কি না, অনেকদিন আগেকার কথা, আজ থেকে প্রায় 10 বছর আগে পানিহাটি মেলায় আঁকা প্রতিযোগিতা হয়েছিল। ওখানে আপনি গেস্ট হয়ে গিয়েছিলেন, তখন আপনার কাছ থেকে আমি পুরস্কার নিয়েছিলাম ওখানে। তা সেই একটা দিন, আর আজকে আপনার সামনে এরমভাবে দাঁড়িয়ে আছি আমি, মানে বলতে পারছি না আমার ভেতরে কি হচ্ছে, কি অ্যাচিভ করেছি। আমাকে এখন বলতে হবে, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। অর্জুনের এক ঝলক, অর্জুনের পেছনে
এই পর্দায় দেখি। আপনি সাইন ল্যাঙ্গুয়েজ জানেন? 10-15 দিনে তুলে নিতে হয়েছিল আমার আগের অ্যাসাইনমেন্টের সময়। মনে হচ্ছে চেষ্টা করলে তুমিও পারবে। কিন্তু আমার প্রশ্নের উত্তরে আপনি বললেনটা কি? জবাব নিজে জানো, দরকার পড়লে খুঁজে আনো। এসো। অর্জুন, তোমায় দেখতে লাগছে চমৎকার, ফাটাফাটি। তুমি স্ক্রিন স্পেস শেয়ার করেছো বিখ্যাত কিছু মানুষদের সঙ্গে, এদের এতগুলো লোকজনের সঙ্গে তোমার প্রথম ছবি এটা। হাউ ডাজ ইট ফিল? মনোজ স্যার, বেনুদা, দীপঙ্কর দা, ইনি একটা চুলো কিছু বুঝতে দেননি যে তুমি নতুন আমাদের কাছে অভিনয় করতে এসেছো, বরং ওনারা এমন আমাকে ফ্রি করে দিল ওই জায়গাটা, কিছু আমি ওপেনলি অভিনয় করে গেলাম। খুব ভালো লাগলো আর খুব ইজিলি অভিনয়টা করতে পারলাম। ইউ আর ভেরি ভেরি প্রিভিলেজড ওম, যে এরকম বিদগ্ধ সমস্ত মানুষদের সঙ্গে তুমি তোমার প্রথম ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছো। সবাই এই সুযোগ পায় না। আর একটা কারণে অর্জুন স্পেশাল হয়ে থাকবে, আর সেটাই প্রোমোটা দেখতে দেখতে মনে পড়লো মনোজ স্যার। ৩রা মে ছবিটা মুক্তি পাচ্ছে। ৩রা মে, এই 2013 ৩রা মে ভারতীয় সিনেমা 100 বছর কমপ্লিট করছে ওই দিন। হ্যাঁ, ৩রা মে 1913 বম্বে টকিজ, 1913 3rd মে টু 2013 3rd মে 100 বছর কমপ্লিট করছে এই দিনই ভারতীয় সিনেমা, এবং সেই দিন মুক্তি পাচ্ছে অর্জুন। একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিনে এই ছবিও ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করুক, এই শুভকামনা আমাদের ওমের জন্য, আমাদের অর্জুনের জন্য। এই ছবিটা দর্শকদের বলছি, আপনারা সবাই দেখুন, আপনাদের আশীর্বাদ দিন, ভালো লাগা দিন, আপনারা প্লিজ দেখবেন ছবিটা, প্লিজ। আমরা সবাই দেখব আর সবাই মিলে দেখব। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট ফর অর্জুন। তবে মিরাকেলে যখন এসেই পড়েছি, হ্যাঁ, একটা জেএসপি, জানে সে পहिले, প্লিজ। আচ্ছা ঠিক আছে। না, আমি বলবো, আমি রিকোয়েস্ট করছি, আমি একটা জেএসপি বলবো। তুই বলবে? হ্যাঁ। বলো। যবে থেকে শিখেছি 1 2 3 4 5 6 আর 7 বলতে আরম্ভ করে দিয়েছো? হ্যাঁ। ও তো ভুল স্টাইলে বলছো। ও আচ্ছা, ঠিক আছে, মনে পড়েছে। যবে থেকে শিখেছি 1 2 3 4 5 6 আর 7, জয় পাগলা। যবে থেকে শিখেছি 1 2 3 4 5 6 আর 7। আরে পাগলা, যবে থেকে শিখেছি রে। 1 2 3 4 5 6 আর 7। আগে কিছু না, দেখতে থাকুন মিরাকেল, আকেল, চ্যালেঞ্জ আর 7। ভেরি ইনোভেটিভ। কংগ্রাচুলেশনস আরো একবার ওম। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু মিরাকেল। আজকে এই পর্বে যারা যারা আমাদের কন্টেস্টেন্টস ছিলেন তাদের এখানে রেখে নিই, তারপর বলছি ফরম্যাট। আমাদের মোট 10 জন কন্টেস্টেন্টস, আর এই 10 জন কন্টেস্টেন্টদের জন্য ফরম্যাটটা হলো এই: প্রত্যেক কন্টেস্টেন্ট 2 বার করে পারফর্ম করবে, এবং তারপর 2টি পারফরমেন্সের শেষে আমরা টোটালটা অ্যাড করে দেখব, যার স্কোর সব থেকে কম হবে সেই এলিমিনেট হয়ে যাবে। আজকে 7 জন পারফর্ম করলো, বাকি 3 জনকে আমরা দেখবো, এবং তারপর মিক্স এন্ড ম্যাচ করে এইভাবে এই 10 জনের মোট 2টো করে পারফরমেন্স থাকবে। মিনওয়াইল আজকের এই পর্বে সেরা পারফর্মার কে জানাবেন শ্রী মনোজ মিত্র। প্রতিযোগী সবাইকে ভালোবাসার শুভেচ্ছা এবং তাদের প্রতিভার প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, উৎসাহ দেখিয়ে বলি যে এবার 2 জনকে আমরা একসঙ্গেই দিচ্ছি, মিঠুন রায়, জামিল আহমেদ। জামিল ভাই, মিঠুন চলে এসে এদিকে, একসঙ্গে এগিয়ে যাও। কংগ্রাচুলেশনস মিঠুন রায় আর জামিল আহমেদ, আজকের জয়েন্ট উইনার্স। বেস্ট পারফর্মারের এই চেকের 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার,
অ্যান্ড ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোনস, এবং ওদের জয়েন্ট স্কোর হলো 26। সেকেন্ড পজিশনে 24.5 পয়েন্ট পেয়ে মৃন্ময়। থার্ড পজিশনে দুজন রয়েছেন, সাড়ে 23 পেয়েছেন অনিক আর কৃষ্ণ। এবার 23 পেয়েছেন তপদ্যুতি, আর 22.5 পেয়েছেন, মানে লাস্ট পজিশনে রয়েছেন এই মুহূর্তে পিনাকিদা। পিনাক্স, back up. You can do better, man. Oh yeah. Yeah, you can do better. শ্রী মনোজ মিত্রকে এখানে আসতে অনুরোধ জানাই, আমাদের বাকি 3 জাজকেও এখানে আসতে অনুরোধ জানাবো। আমরা আমাদের তরফ থেকে সম্মান জানাতে চাই শ্রী মনোজ মিত্রকে। এটা আমাদের জন্য খুব স্মরণীয় একটি মুহূর্ত, এবং আজকের মিরাক্কেল এন্ডস অন আ ভেরি ভেরি হাই নোট। উই আর প্রাউড টু অনার শ্রী মনোজ মিত্র। আজকে মাসের শেষ, হয়তো অনেকেরই ট্যাঙ্ক খালি, কিন্তু যদি আপনার বাড়িতেও আপনার সংসারেও আজ রাতে অতিথি হয়ে আসতেন শ্রী মনোজ মিত্র, আপনিও নিজেকে মনে করতেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি। এই মুহূর্তে আমি অভিভূত সত্যি, এবং আশা থেকেই এরা যেভাবে যে সম্মানটা জি টিভি দিলেন বা তার সঙ্গে যুক্ত আমাদের মিরাক্কেল এবং তার সঙ্গীরা যে সম্মান যে ভালোবাসা দিয়ে আমাকে কাছে টেনে নিলেন, আর এখানে আপনাদের সকলের পারফরমেন্স দেখে আমার এইসব সহকর্মী বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে এতক্ষণ যে কাটিয়ে গেলাম, এবং শ্রোতাদেরও আমার পক্ষ থেকে আমার ধন্যবাদ, আমার শুভেচ্ছা, আপনাদের সবাইকেই আমার আন্তরিক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আরো একবার শ্রী মনোজ মিত্রকে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, ভালো থাকবেন।